নমস্কার বন্ধুরা, আবারও নতুনভাবে প্রায় 4 মাসের মতো সময় হয়ে গেল। তো দেখতে দেখতে 4 মাস সময় কেটে গেছে এবং 4 মাস পরে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি। তো আজকে একটা ভালো দিন, এই উপলক্ষে ভাবলাম আবার একটা নতুন করে ভিডিও করা যায় নাকি আপনাদের কাছে। তো সেটা ভাবতে গিয়ে আবার নতুনভাবে ভিডিও করার কথা ভেবে ফেললাম। তো যাই হোক, তো আজকে একটা ভালো দিন, আগেই বলেছি আপনাদেরকে। তো দিনটা হচ্ছে স্বাধীনতা দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে যে প্রত্যেকটা মানুষে আমরা কিন্তু আমাদের জীবনে স্বাধীনভাবে থাকতে চাই। তো সেই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা ছোট্ট আমি কবিতা আপনাদের সামনে পাঠ করছি। তো স্বাধীনতাহীনতায় কবিতার নাম, আর লেখক হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো আগেই বলে নিচ্ছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে কবিতা পাঠে তাহলে আমাকে মার্জনা করে দেবেন। তো স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল কে পড়িবে পায় হে, কে পড়িবে পায়, কোটিকল্প দাস থাকা নরকে প্রায় হে, নরকে প্রায়, বিনেকের স্বাধীনতা সর্বসুখ তাই হে, সর্বসুখ তাই। তো আমি এই যে ছোট দুটো স্তম্ভ আমি বললাম, যে কবিতার দুটো স্তম্ভ, তো এটা বলার পেছনে আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে থাকতে চাই। অর্থাৎ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ অবলম্বন করতে চাই। সেটা দেশের স্বাধীনতা হতে পারে বা মানুষের জীবনের স্বাধীনতা হতে পারে। তো আমরা দেখুন, আমরা যেমন 15ই আগস্ট এই একটা দিন আমরা ঘটা করে উদযাপন করি স্বাধীনতা দিবস। তো স্বাধীনতার যে যখন নাকি আমরা ব্রিটিশদের অধীনে পরাধীন ছিলাম, সেটা একটা একরকম ছিল। সেই সময় আমরা কিন্তু এই কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় সেটাকে উদ্দেশ্য করেই আমরা যে দাসত্ব শৃঙ্খলের মধ্যে আবদ্ধ ছিলাম, সেটার থেকে বেরিয়ে আসবার জন্যই কিন্তু বলেছিলেন। এই কবিতাটা তার লেখা হয়েছে তার হাতে। তো আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ একইভাবে জীবনের বিভিন্ন রকমের যে পরাধীনতা বোধ, সেখান থেকে বেরিয়ে আসতে চাই এবং স্বাধীনতার স্বাদ নিতে চাই। এবং প্রত্যেকটা জীবনে মানে এইভাবে অনেকেই কিন্তু স্বাধীনতার, যেমন দেখুন কোনো একজন সন্তান যখন বড় হয়, সেও ভাবে মা বাবার থেকে কীভাবে স্বাধীনভাবে সে নতুনভাবে স্বাধীনভাবে জীবনযাপন কাটাবে। আবার কোনো এখন দেখুন তার স্বামী স্ত্রী, সেও ওয়াইফও ভাবে, অর্থাৎ স্ত্রীও ভাবছে স্বামীর হাত থেকে কীভাবে স্বাধীনভাবে সে জীবনযাপন করবে। তা আমরা প্রত্যেকেই স্বাধীনতার স্বাদ বুঝি, বা স্বাধীনতা সম্বন্ধে আমাদের স্বাধীনতার স্বাদ আমাদের মধ্যে জেগে ওঠে অনেক সময়। কিন্তু প্রকৃতপক্ষে আমার মনে হয় যে স্বাধীনতার যে বিষয়টা, সেটা কিন্তু থেকেও আমাদের আরেকটা স্বাধীনতার প্রয়োজন আছে, যেটা হচ্ছে আর্থিক স্বাধীনতা। তো আর্থিক স্বাধীনতা তখনই আমরা কিন্তু সম্পূর্ণভাবে প্রকৃতপক্ষে স্বাধীনতার যে স্বাদ, সেটা আমরা পেতে পারি। এবং আর্থিক স্বাধীনতা না হলে কিন্তু কোনো মানুষই কিন্তু তার স্বাধীনতার প্রসাদ কিন্তু পেতে পারে না। যখন তার মানে একটা ছেলে, ছোট ছেলে, সে যখন তার ইনকাম করতে শেখে, সে একটা একটা স্বাধীনভাবে সে তার খরচা করতে পারবে বা চিন্তা ভাবনা করতে পারবে, সেটা একটা আলাদা একরকম স্বাদ। এবং দেখুন, যখন কোনো একটা মানুষ ধীরে ধীরে তার চাকরির জীবন শেষ করছে এবং একটা বয়সের পর সে বৃদ্ধ হয়ে পড়ছে, সেই সময় যখন বয়সকাল হয়ে যায়, সেই সময় কিন্তু একজন প্রত্যেকটা বয়স, যখন বয়সজনিত বিভিন্ন রোগ বিরোগ আসে তখন দেখা যায়, এবং সেই সময় কিন্তু তার আর্থিক স্বাধীনতার প্রয়োজন হয়। এবং সেই সময় যদি কোনো একটা মানুষ যদি দীর্ঘদিন অল্প অল্প করে টাকা সঞ্চয় করে জীবনে, তাহলে সেই সময় কিন্তু সে স্বাধীনভাবে থাকতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আজকের দিনে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখনকার দিনে সাধারণ যে অল্প বয়সের ছেলেপুলেরা, তারা কিন্তু সেইভাবে সঞ্চয়ের দিকে খুব একটা মনোযোগী নয়। তারা অনেকটা দেখে মানে খরচার দিকে অনেকটা মনোযোগী। এটা বলে পেলাম কথাটা, কিন্তু এটা সত্যি কথা বলতে এখনকার যে জেনারেশন আছে বা এখনকার যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু স্বাধীনতার ব্যাপারটা কিন্তু মানে প্রথম দিন থেকে আমরা আরও স্বাধীন সে জীবন কাটাতে চায়। কারণ কি, একটা লাইফস্টাইল, তার হাই লাইফস্টাইল, মানে দামি মোবাইল বা দামি একটা
গাড়ি, তার বাইক বা সমস্ত লাইফস্টাইল থেকে তার আর অনেকটা অনেকটা বেশি প্রথম দিন থেকেই স্বাধীনতা বেশি ভোগ করতে চায়। এবং এক্ষেত্রে আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু তার প্রথম দিন থেকেই, তার চাকরির প্রথম দিন থেকেই কিন্তু আমাদের আর্থিক স্বাধীনতার জন্য, অর্থাৎ শেষ জীবনে যাতে 50 বছর বা 60 বছর যখন জীবন আসবে, সেই সময়টা কিন্তু স্বাধীনভাবে তার কাটানোর জন্য চিন্তাভাবনার প্রয়োজন আছে। এবং সেটা যদি ভাবতে হয় তাহলে অবশ্যই আমরা কিন্তু সেই ঘুরে ফিরে আমার কিন্তু এসআইপির গল্পে কিন্তু আমাদের চলে আসতে হবে। এবং এসআইপি হচ্ছে এমন একটা পদ্ধতি বা এসআইপি এমন একটা জিনিস, দেখবেন বেশ কিছুদিন ধরে হয়তো মার্কেটটা একটা দোদুল্যমানতার মধ্যে চলছে এবং অনেকের মন ভেঙে গেছে। কারণ কি, যারা 3-4 বছর ধরে যারা ইনভেস্টমেন্ট করছিল তাদের রিটার্নগুলো কিন্তু এখন ভালো আসছে না। এবং গত দেখুন 3-4 বছর ধরে যে মার্কেটে যারা টাকা লাগিয়েছিল গত 3-4 বছর আগের এসআইপি, তাদের হয়তো ভালো লাগছে, কিন্তু এই রিসেন্টলি অর্থাৎ 1-2 বছর 2 বছর হয়েছে, 1 বছর হয়েছে, 1.5 বছর হয়েছে যাদের এসআইপি, তাদের কিন্তু রিটার্ন খুব একটা ভালো লাগছে। অর্থাৎ সংক্ষিপ্ত মেয়াদে যাদের ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু ভালো লাগছে না। তো এই সময় মানে লম্বা সময় যদি আমরা টাকা ইনভেস্টমেন্ট করতে না পারি, তবে কিন্তু আমাদের ভালো রিটার্ন তৈরি হবে না। তো আমি সেই লম্বা সময়ের কথা বলতে গিয়েই আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। যদি কোনো এক লোক, কারণ আমি একটা ছোট গল্প আপনাকে বলবো, হয়তো আপনাদের বিশ্বাস হবে না। আমি কিছুদিন আগে, আমি যেহেতু ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, আমি যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে একটু একটু বিভিন্ন বিষয় বা বিভিন্ন লোকের সাথে আলোচনা করি, তো আমরা এই বিষয়গুলো শুনলে আমাদের ভালো লাগে এবং শুনি আমরা। আমাদের কিছুদিন আগে একটা মিটিং ছিল এবং সেখানে আমরা একটা জায়গায় মিটিংয়ে গিয়ে আমরা শুনলাম কিছু বিষয়, যে একটা মিউচুয়াল ফান্ডের মতো একটা স্কিম, যেটা নাকি দীর্ঘদিন ধরে টাকা রেখেছে যারা, তারা কিন্তু অনেক বড় টাকার একটা মুখ দেখেছে। মানে মাস গেলে মনে করুন 10,000 টাকা করে যে সঞ্চয় করেছে, এবং গত 30 বছর ধরে যে মাসে মাসে 10,000 টাকা করে সঞ্চয় করেছে, তার এই 10,000 টাকা সঞ্চয় কিন্তু খুব একটা বেশি টাকা কিন্তু তার জমেনি, সামান্য টাকা জমেছে। এবং সেই টাকাটা সম্ভবত 36 লাখসের মতো হচ্ছে। এবং এই 36 লাখস যদি হয় এবং তার রিটার্নটা প্রায় হয়েছে 21 করোড়। এবং আমরা অনেকেই অনেকেই দ্বিমত পোষণ করবে, অনেকে এই ব্যাপারে, কেন আজ থেকে 30 বছর আগে মানুষরা ততটা টাকা ছিল না 10,000 টাকা করে জমানোর মতো। কিন্তু আমি বলবো যে নাকি 1,000 টাকা করেই যদি জমাতো কোনো একজন লোক এবং সে 30টা বছর সময় কাটাতো, তাতে প্রায় ধরুন 2 কোটি টাকার উপর রিটার্ন প্রায় চলে আসে। এবং আমরা তখন ওখানে আলোচনার মধ্যে আমাদেরকে বলা হচ্ছিল যে এই যে মানে কটা লোক এই 30 বছর ধরে এসআইপিতে টাকা জমিয়েছে। কারণ আমরা খুব সংক্ষিপ্ত সময়ের কথা ভাবি, সংক্ষিপ্ত সময়টাকে দেখি, অর্থাৎ মার্কেটের যে দোদুল্যমানতা, এটা আমরা খুব অল্প সময়ে উপভোগ করি। মানে অল্প সময়ের মধ্যে আমরা বুঝি যে মার্কেট পড়ে যাচ্ছে, একটু ভয় লেগে যায়, কারণ কি আমার ক্যাপিটাল যখনই নেগেটিভের দিকে চলে যাচ্ছে, মনে হচ্ছে ফান্ড কিন্তু ভালো না বা এই স্কিম চলবে না। কিন্তু আমরা যদি একটা ডাইভার্সিফাইড ইকুইটি ফান্ডে যদি বেশি টাকা রিটার্নের দিকে লক্ষ্য না রেখে দীর্ঘ মেয়াদিতে, অর্থাৎ আমি এটা আজকে উদাহরণ দিচ্ছি, দেখুন ছোট্ট উদাহরণ, যদি কোনো একটা ছেলের বয়স যদি ধরে রাখুন, মানে তার চাকরির লাইফের ক্ষেত্রে বলছি, মোটামুটি 25 বছর বয়স, যে চাকরির লাইফ ম্যাক্সিমাম মানুষের স্টার্ট হয়, সেই সময় যদি মাসে বেশি নয় মাত্র 3,000 টাকা করে রিটার্ন, মানে 3,000 টাকা করে যদি সঞ্চয় করতে পারে, এবং তার জন্য অনেক মাঝখানে আমি যে আহ্বানগুলো শুনছিলাম, অর্থাৎ অনেকে বলছিল মিউচুয়াল ফান্ডে 30% রিটার্ন হয়, 25% রিটার্ন হয়, 20% রিটার্ন হয়। আমি ওইসব রিটার্নের কোনো হিসাব বা মধ্যে আমি আসতে চাইছি না। আমি অল্প রিটার্ন একদম, মানে আমার যা দেশের মুদ্রাস্ফীতি আছে তার থেকে 5-6% বেশি ধরে, অর্থাৎ মোটামুটি 12% ধরে বলছি, 12% ধরে যদি শতাংশ হারে যদি রিটার্ন হয় এবং 30 বছর মেয়াদ, অর্থাৎ 25 বছরের ছেলে, এখানে হচ্ছে আপনার 25, 35, আচ্ছা 35-এর পর 45, 55, মানে 55 বছর অবধি,
55 বছর অবধি, অর্থাৎ একটা 25 বছরের ছেলে যদি 55 বছর পর্যন্ত টাকাটা 3,000 টাকা করে সঞ্চয় করে, তাতে প্রায় দেখা যায় 1,05,00,000 টাকা রিটার্ন হচ্ছে। অর্থাৎ আমরা প্রত্যেকেই একটা স্বপ্ন দেখি যে 1,00,00,000 টাকা করবো আমার জীবনে। তো আজকে তার বিভিন্ন মানুষের ইনকামের সাথে সাথে তার চিন্তাভাবনা আলাদা হয়, কিন্তু আমরা করোড়পতি যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে আমি এই ভিডিওটা করেছি। যে যদি এইটার থেকে যদি অনেকে বলে যে তার সময়টা একটু কমে গেছে, অর্থাৎ কারোর বয়স হয়তো 30 বছর, সেক্ষেত্রে সে কীভাবে করবে? তো 30 বছরের লোক 25 বছরের মেয়াদে করতে পারে এসআইপি। সেক্ষেত্রে কিন্তু তার অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ 5,500 টাকা করে জমাতে হবে, এবং সেটা প্রায় 1,04,000 টাকা, 1,04,00,000 টাকা আমার মতো প্রায় হচ্ছে, প্রায় 1,00,00,000 টাকারই হচ্ছে প্রায় কাছাকাছি। তো আমি পরে আরও বলবো, যার বয়স মনে করুন 30-এর জায়গায় হয়তো দেখা যাচ্ছে সেটা প্রায় ধরুন মানে 40 বছর হয়ে গেছে, কোনো লোকের যদি 40 বছর বয়স হয়ে থাকে, এবং সে যদি 10,000 টাকা করে শিল্প করে এবং 20 বছর মেয়াদে যদি 12% রিটার্ন আসে, সেক্ষেত্রে কিন্তু তার 99,91,000, মানে প্রায় 1,00,00,000 টাকার কাছাকাছি রিটার্ন প্রায় দাঁড়িয়ে যাচ্ছে। না, আমার একটাই কথা, মানে আমার এটা দিয়ে কি, আমাদের ছোট্ট টাকা দিয়ে কিন্তু বড় টাকা স্বপ্ন পূরণ হতে পারে, এবং এর জন্য কিন্তু হাতি করা কোনো অঙ্ক বা কোথায় বেশি রিটার্ন আসছে, কোন স্কিম বেশি রিটার্ন আসছে, সেদিকে বেশি নজর না দিয়ে সময় এবং ধৈর্যের ওপর ছেড়ে দিলেই, এই দুটো জিনিসের ওপর ভরসা রেখে কিন্তু বড় রিটার্ন তৈরি হয়। তো ভালো থাকবেন, নমস্কার। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সংক্ষিপ্ত ভিডিও এইটুকুনি এখানেই শেষ করছি। আর আমার চ্যানেল যে ড্রিম ক্রিয়েশন, আপনাদের স্বপ্নকে পূরণ করা, এটাই আমার লক্ষ্য। এইটুকু বলেই আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।